অম্লান ছোট, যদি অম্লান এখন বড় হয়ে গেছে মাস্টারমশাই, আমি জানি না অম্লান কি রিটায়ার করেছে না? হ্যাঁ, করেনি। ছোটরা বড় হয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে ভালো লাগে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে আছেন। আমি আস্তে আস্তে ভাবছিলাম আজকে বোধহয় বহু বছর পর, 5-7 বছর পর হয়তো এইরকম একটা শীতলা মন্দির, যেখানে আগে একসময় আমরা প্রায়ই যাতায়াত করতাম। এখানকার রাস্তাঘাট, দোকান, মানুষ, আড্ডা, ক্লাব, ওই মোড়ের মাথা ক্লাব ঘরটাও এখন খুব একটা চোখে পড়ে না। ওটা কি আর নেই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার তাই তো মনে হচ্ছে। ফলে আমার একটু যাতায়াত কমেছে, স্বাভাবিক। সেই কারণে তাহলে এসব জায়গা তো আমাদের নিত্য আড্ডার জায়গা ছিল, নিত্য যাতায়াতের জায়গা ছিল। অনেক দিন পর আপনাদের সবার সঙ্গে দেখা, সবাইকে শুভেচ্ছা। আমার বেশি কথা বলার কোনো কারণ নেই। আমার আগে যারা বলেছেন আপনারা সবাই শুনেছেন। যতটুকু আমি বুঝেছি, আকাশ বলেছে খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে, SFI। তনুশ্রী বলেছে, আকাশ বলেছে, মোনালিসা বলেছে, সৃজন বলেছে, এবং আমি নিশ্চিত যে যদি বলা হয় এখানে আরও এরকম 10-12 জন আছেন যারা আমার চাইতে ভালো ছাড়া মন্দ বলবেন না, আপনারা সবাই বোঝেন। আর অভিজ্ঞতার চেয়ে মানুষের কাছে তো বড় বন্ধু কেউ নেই। ফলে আমাদের যা বলবো বা যা আপনারা শুনছেন তার চাইতে বেশি আপনারা জানেন, এবং প্রত্যেক দিন হাড়ে হাড়ে টের পাচ্ছেন কি চলছে আমাদের চারপাশটা। সেই মনোভাবেই আপনারা চলবেন এবং যথাযথ সিদ্ধান্ত নেবেন, এটাই আমাদের আকাঙ্ক্ষা। এই নির্বাচন প্রার্থী আমাদের মোনালিসা। মোনালিসাকে আপনারা চেনেন, এর আগের বারও আমাদের প্রার্থী ছিল। 8-10 জনের মতন না, এই ওদিকে মাঝে ফুসফুস করেছে, বস। আমি বাচ্চা মেয়ে নিশ্চয়ই বলবো না, এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু যখন স্কুলে পড়ে সেই সময় থেকেই এবং তারপর থেকে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন করতে করতে আমাদের রাজ্যের, এই জেলার তো বটেই মহিলা সংগঠন, আমাদের রাজ্যের মহিলা সংগঠনের নেত্রী, রাজ্যের মহিলা সংগঠনের সম্পাদিকা। যেখানে একসময় রেখা গোস্বামী ছিলেন, শ্যামলী গুপ্ত ছিলেন, এই সহ বাকি সবাই, কনিনিকা ছিল গত কদিন আগেও। সেইখানে এটা আমাদের কাছে ভালো লাগার ব্যাপার, আপনাদের কাছেও ভালো লাগবে যে আমাদের এখানকার নির্বাচনের প্রার্থী বামফ্রন্টের, CPIM এর এমন কেউ যিনি সারাদিন মানুষের কাজ নিয়েই থাকেন। আমি যখন ঢুকছিলাম তখন অভয়া আন্দোলনের কথা বলছিল। কেবলমাত্র অভয়া তো নয়, অভয়া বিচার পায়নি, পশ্চিমবাংলায় তামান্না বিচার পায়নি, পশ্চিমবাংলায় কাকদ্বীপের অত্যাচারিত কামদুনি সেই মেয়েটি, তারা বিচার পায়নি। এমনকি পার্ক স্ট্রিট কাণ্ডে যখন বিচার দিতে চাইছিলেন কোনো এক আধিকারিক, দময়ন্তী সেন, তাকে খারিজ করে দেওয়া হলো, না তদন্ত করা যাবে না। মানে অপরাধীদের স্বর্গরাজ্য যখন পশ্চিমবাংলা, সব ধরনের অপরাধ, মহিলাদের উপরে অত্যাচার, অপরাধ সহ, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে CPIM এর জন্য না, বামপন্থী কর্মীদের জন্য না, মোনালিসার জন্য এই ভোট না যে মোনালিসা ভোটের প্রার্থী, তার ভোটের আমরা সবাই কর্মী অথবা আমরা সবাই সমর্থক হব না। এই ভোটটা আপনার ভোট, আপনার নিজের সন্তান সন্ততির দিকে তাকিয়ে এই ভোট। ওদের লেখাপড়া 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে, ওদের স্কুল কলেজ তারপরে কাজ, সেই জীবনটাকে ধ্বংস করা হচ্ছে। মা বাবা স্বপ্ন দেখেন ছেলে মেয়ে বড় হবে, কাজ করবে, সংসার হবে, ভরা সংসার, এবং সেই ভরা সংসারে বাবা মা শান্তি পাবে। এখন এমন দাঁড়িয়েছে পশ্চিমবাংলায় এক তো স্কুল লেখাপড়া 12টা বেজে গেছে, কলেজে 9.5 লক্ষ আসন ধরছে না। বামফ্রন্টের আমলে কলেজের পর কলেজ তৈরি হয়েছে, আর এখন এই আমলে 9.5 লক্ষ আসন কলেজে 3.5 লক্ষ ভর্তি হয় না। 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ ফাঁকা থাকে।
যেখানে যাও বা লেখাপড়া করলেন, ধরা যাক ছেলে মেয়েকে অনেক ভালোবেসে আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করালেন, কি দাঁড়াচ্ছে? 15,000 20,000 টাকার কাজ, সংসার চালানো কঠিন, না হলে ভিন রাজ্যে চলে যেতে হবে। আর একটু তালাকার অংশের মানুষ অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে হবে। মজুরি নেই, পশ্চিমবাংলায় 300 টাকার উপরে মজুরি নেই, মানুষটার জীবন চলবে কি করে? ফলে বাংলার মানুষ, বাংলার যুবক, স্বামী স্ত্রী, বাবা মা, এই সমস্ত সম্পর্কগুলো কোথায় তালগোল পাকিয়ে যাচ্ছে? কাজের জন্য চলেছেন ভিন রাজ্যে। পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে, আপনার সন্তানকে বাঁচাতে হবে। আপনার পাশের বাড়ির যে ছেলেটা অথবা মেয়েটা লেখাপড়া শিখেছে, লেখাপড়া করছে, ভবিষ্যতের স্বপ্ন দেখতে চান, আমি মনে হয় না যে আরেকবার দাম আছে করে পাবো, ওরা যে চলতে হয়েছে। আর এখন বেশি বলবোই কথা না, 8:30 15টা বাজে, আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো মেদিনীপুর। কাল সকাল 10টা বাজে প্রোগ্রাম, 3 ঘন্টার রাস্তা। ফলে আমাকেই কখনো দেরি করবেন কেন? আমাদের তো বয়স হচ্ছে, আর আমাদের এই বাচ্চারা কম বয়স, এরা এত সুন্দর কাজ করছে। বর্ষা, আমার শুধু কথাটা হবে এই, এটা কোনো ব্যক্তির ভোট না, এটা সামগ্রিকভাবে আমাদের মানুষের ভোট, বাংলাকে বাঁচানোর ভোট। বাংলাকে বাঁচানোর সেই লড়াইটা আমাদের সবার লড়াই। ফলে আমাদের সবার দায়িত্ব, আমাদের সবার হয়ে সেই লড়াইতে সামনে আমরা রেখেছি মোনালিসা। ফলে সেই মনোভাব থেকে আপনারা আমার পাশে থাকেন। কেন আমাদের এই ভোট? আমরা কি বলেছি? আমাদের নির্বাচনী ইশতেহার আমরা প্রকাশ করেছি। আমরা নির্বাচনী ইশতেহারে, এই মাস্টার ডোন্ট গিভ বগর বগর, এখানে বসো। আমরা নির্বাচনী ইশতেহারের অনুযায়ী আমরা কাজ করি। এবারে আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছি। এখানকার পুরনো লোক যারা আছেন, যদি কেউ খেয়াল করেন, কি ছিল বলুন এই চত্বরটা যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট আসেনি? এখন বহু নতুন মানুষ আছেন, তারা হয়তো সেই পুরোটা জানেন না। ঘটনাক্রমে আমরা তখন ছোট, বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন এই সমগ্র এই আমার বাড়ি হচ্ছে সোনারপুর, এটা সোনারপুরের এক এন্ড, আমার বাড়ি আর একটা এক্সট্রিম এন্ড তেমাথা কালিকাপুর ওই দিকে, হয়তো দূরত্ব অনেকটাই। ওটাও সোনারপুর, এটাও সোনারপুর। এই সোনারপুর মিলিয়ে আমাদের যাতায়াত ছিল এই সর্বত্র, বনহুগলি, নতুনহাট, বোরাল, বেলতলা, এগুলো তো ছিল গড়িয়া 1, গড়িয়া 2 পঞ্চায়েত। মনে আছে কিনা? গড়িয়া 1, গড়িয়া 2, গড়িয়া 2 এর প্রধান ছিল আমাদের মুখার্জি, সমর মুখার্জি। ওখানে আমাদের ছিল বালা, কুমুদ বালারা, তপন রায়চৌধুরীরা, অনেক পুরনো। কি ছিল বলুন তো? নতুন লোকেদের পক্ষে বোঝা সম্ভব নয় যারা পরে এসছেন। ধুধু তেপান্তরের মাঠ, এই আপনি ক্রস করছেন এই কলকাতা কর্পোরেশনের এই এলাকাটা, কামডহরি, বাঁশরণী, রায়নগর, পুটিয়ারি, সব ছিল পঞ্চায়েত এলাকা। আর আপনি এদিকে যান, এই পাটুলি থেকে শুরু করে সন্তোষপুর সবই পঞ্চায়েত। তখন গড়িয়া স্টেশনে নেমে সাইকেল চালিয়ে আমরা আসতাম বোরাল বেলতলায়, এসএফআই করি। কাদা রাস্তা, মাটির রাস্তা। এই যে দেখছেন ঋষিরাজ লস্করপুর, এই রাস্তা ছিল পাকা রাস্তা নয়। নন্দসা তখন পঞ্চায়েতের প্রধান, আমি জানি না এখানে কেউ আছে কিনা, রাষ্ট্রপতি পুরস্কার পেল। গোটা পশ্চিমবাংলার 1 নম্বর পঞ্চায়েত হচ্ছে ঋষিরাজনগর, সম্ভবত 2 বা 1 কোনো একটা হবে, বোধহয় 2 নাকি 1 কিছু একটা হবে। সেই কাদা রাস্তা, থ্যাতাবেলার ঘর, এই বাচ্চুপাল ঠাচ্চুপাল শব্দ থ্যাতাবেলার ঘর, প্রদীপ বক্সীদের, সহদেবদের, এপারে হোক আর ওপারে হোক। আমি সুজন চক্রবর্তী গ্রামে থাকি, বিশ্বাস করুন আর না করুন, আমার ধারণা ছোট যারা তারা বিশ্বাস করবে না। আমি সুজন চক্রবর্তী গ্রামে থাকি। স্কুলে যখন পড়তাম তখন বামফ্রন্ট সরকার আসেনি, পেটে দুবেলা ভাত ছিল আমাদের কাছে স্বপ্ন। পশ্চিমবাংলায় বামফ্রন্ট মানুষের পেটে ভাত জুটিয়েছে। স্কুলে যাব, স্কুলের কোনো পাকা বাড়ি নেই, টিনের চাল। স্কুল তৈরি করেছে, নতুন 1 তলা 2 তলা 3 তলা, মাস্টারমশাই নিয়ে এসছে, ছাত্রদের নিয়ে এসছে, এবং গোটা গ্রাম শুদ্ধ সব লেখাপড়ার মধ্যে চলে গেছে। পশ্চিমবাংলা আস্তে আস্তে এগিয়েছে।
গ্রামে গ্র্যাজুয়েট খুঁজে পাওয়া যেত না। বামফ্রন্ট পশ্চিমবাংলার প্রতিটি ঘরে, এমনকি শিক্ষিত মহিলা হোক আর মেয়ে হোক, গ্র্যাজুয়েট মেয়ে এগিয়েছে। আমি সুজয় চক্রবর্তী স্কুলে পড়ি, কালিকাপুর রামকমল। জীবনে কোনোদিন পায়ে আমার হাওয়াই চপ্পল ওঠেনি। গ্রামের লোক, চপ্পল কেনার পয়সা নেই, আর যদি কিনিবা পরে যাবার মতন রাস্তা নেই। রাস্তা মানে কাদা আর গদ, মাথায় নিয়ে ঘুরতে হবে চটি। কেউ বিশ্বাস করছেন কিনা আমি জানি না, গোটা সমগ্র সোনারপুরে কোথাও 1 ইঞ্চি 1 কাচ্চা, কলেজ ফলেজ ছেড়ে দিন, 1 ইঞ্চি 1 কাচ্চা ওই মিউনিসিপ্যালিটির এলাকা ছাড়া কোথাও কোনো বিদ্যুতের একটা পোস্ট পর্যন্ত ছিল না। পশ্চিমবাংলাকে গড়ে তুলেছে বামপন্থীরা, বামফ্রন্ট। নির্বাচন ইশতেহারে যা বলেছে সেই অনুযায়ী কাজ করেছে, গ্রাম করেছে, মানুষ করেছে, লেখাপড়া করেছে, গোটা পশ্চিমবাংলাকে আলোকোজ্জ্বল করেছে। সেই পথেই চলতে চলতে পিছিয়ে থাকা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে 1 নম্বর 2 নম্বর স্থানে এসে হাজির হয়ে গেল। সেই বাংলাকে রক্ষা করতে হবে। কেরলের ভোট হয়েছে, 4 তারিখ একই দিনে রেজাল্ট বেরোবে। এই জীবনে প্রথমবার কেরালায় পরপর 2 বার তো হয়েছে, 3 বার পর বামপন্থীদের সরকার প্রতিষ্ঠিত হবে। কারণ গোটা ভারতবর্ষের বাইরের সবাই জানে যে কেরালায় সরকার কিভাবে মানুষের পাশে গোটা কেরালাটাকে এগিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করেছে। এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন, গোটা দুনিয়াতে 1 নম্বর জায়গায় কেরালা। কেউ বিশ্বাস করতেন কিনা আমি জানি না। আমার কোনো তৃণমূল অথবা বিজেপির কোনো সমর্থক বন্ধু যদি মনে মনে দুঃখ পান, আমি বলবো রেকর্ড করে রাখুন, দেখা হবে পরে, মিলিয়ে নেবেন। আপনা ভালো প্রত্যেকটি মানুষ বোঝে। ওইভাবেই যাওয়ার কথা ছিল পশ্চিমবাংলা। যেভাবে পশ্চিমবাংলা এগিয়েছে গত বামপন্থীদের সময়, তারপরে ওই রকমভাবেই এগোবার কথা ছিল। 10 বছরে যেভাবে কেরালা এগিয়েছে, বিনিময়ে গত 15 বছরে আমরা ক্রমশ ধ্বংসের দিকে গেছি, ক্রমশ ধ্বংসের দিকে গেছি। ছেলে মেয়েদের লেখাপড়া, ছেলে মেয়েদের কাজ, মাস্টারমশাইয়ের চাকরি, আমাদের স্কুল কলেজ অথবা তার বাইরে, এমনকি ডিএ পেনশন 12টা বাজার একটা মতো ব্যবস্থা হচ্ছে। যেমন দিল্লি তেমন রাজ্য, শুধু পশ্চিমবাংলা না, গোটা ভারত ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আর আন্তর্জাতিক কথার মধ্যে গেলাম না। সাম্রাজ্যবাদ খায় না মাথায় দেয়। সাম্রাজ্যবাদ কি? মধ্য এশিয়ার দিকে তাকালে, পশ্চিম এশিয়ার দিকে তাকালে স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন ইরানের ওই সমস্ত চত্বর মিলিয়ে, লেবানন, ইরান, ইসরায়েল সব মিলিয়ে যুদ্ধের দাবানল তৈরি হচ্ছে। 168 জন স্কুল ছাত্রীকে ওরা খুন করেছে। গোটা ইরান এবং ওই চারপাশের সমস্ত দেশগুলোর তেলের খনিকে করায়ত্ত করতে চাইছে। লুট তার রাজত্ব চলছে। ওই লোভ লুটের রাজত্বে যা খুশি করা যায়, যেমন ট্রাম্প মনে করে তেমন যা খুশি করবো আমি মোদি, আরএসএস তাই মনে করে। ঠিক সেই মোদির বোনের মতন করেই, মাস্তুত না পিস্তুত আমি বলতে পারবো না, অন্তত আরএসএস তুত বোন মমতা ব্যানার্জি তারাও একই রকম ভাবে পশ্চিমবাংলাটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচাতে হবে, আমার পরের প্রজন্মটাকে বাঁচাতে হবে। কি বলেছি আমরা নির্বাচন ইশতেহারে? অনেক কথা আমার আগের বক্তারা নিশ্চয়ই বলেছে, আপনারা শুনেছেন। কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ছেলে মেয়েরা লেখাপড়া করবে, ও দায়িত্ব সরকারের, ওটাই ছিল। এখন আপনি গরিব যদি হন, তাহলেও আপনার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য মাসে মাসে 100 না 1000-এর উপরে টাকা খরচ হচ্ছে। যাতায়াত করবেন, সরকারি পরিবহন প্রায় নেই, ট্রেন ছাড়া সরকারি পরিবহন প্রায় নেই। অটো অথবা টোটো খরচ বেড়ে গেল বেশ কয়েক গুণ। মানুষ যাবে কোথায়? মানুষ করবে কি? মানুষ বাঁচবে কি করে? কোয়েশ্চেনটা তার। ভোটের লড়াইটা মানে আমি ওকে দুটো গালাগালি দিয়ে দিলাম, মোদি দিয়ে দিল মমতাকে, আর মমতা দিয়ে দিল মোদিকে। লোক দেখানো কারবার, লোক দেখানো কারবার। পশ্চিমবাংলায় নির্বাচনী ইশতেহার আমরা প্রকাশ করেছি। বাংলাকে কি করে বাঁচাবো, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা কি করব। আমরা বলেছি 50 লক্ষ কাজ এই পশ্চিমবাংলার মাটিতে আমরা তৈরি করব।
যাতে পরিযায়ী শ্রমিক আমাদের ভিন রাজ্যে আছে তাদের আমরা ফেরত আনতে পারি, অন্তত হলেও ন্যূনতম মজুরি যা তা দেওয়ার আমরা ব্যবস্থা করব। পশ্চিমবাংলায় ন্যূনতম মজুরি 700 টাকা, তার আমরা নিশ্চয়তা করব। আমরা বলেছি 100 দিনের কাজ গ্রামের এই সরকার এসে তুলে দিয়েছে, গ্রামে 100 দিনের জায়গায় 200 দিনের কাজ আমরা চালু করব। শহরে 120 দিনের কাজ আমরা চালু করব। এই পশ্চিমবাংলাটাকে করতে হবে, আরো নানান ইত্যাদি প্রবৃত্তি অনেক কিছু। আপনি কি বলছেন? লক্ষ্মী ভান্ডার, কেউ ভান্ডারে আপত্তি করেনি ভাই। ভাতা কোনোদিন বন্ধ হয় না, সরকার যেই আসুক ও ভাতা বন্ধ হবে না, সে ভিন্ন কথা। কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু মানুষকে সাহায্য করার জন্য দেয়া হচ্ছে তা নয়, থাকবে, বরং এর চেয়ে উন্নত হবে, এর চেয়ে বেশি বাড়বে, বন্ধ হবে না। কিন্তু বামপন্থীরা এখন আমরা ভাবি যে 7,500 টাকা একটু পিছিয়ে থাকা পরিবার দাবি করেছিলাম, ডেপুটেশন দিয়েছিলাম। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী, সীতারাম ইয়েচুরি বামেদের নেতা একবার না বারে বারে চিঠি দিয়ে বলেছে যদি পশ্চিমবাংলার অর্থনীতি বা ভারতবর্ষের অর্থনীতিকে রক্ষা করতে হয় তাহলে কোভিড পরিস্থিতিতে যাদের ট্যাক্স দিতে হয় না তলায় আছে তাদের মাস গেলে 7,500 টাকা করে তাদের কাছে পৌঁছে দিন। আমার অর্থনীতি এগোবে, আমার অর্থনীতিকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাবার জন্য এটা ছিল জরুরি। আমরা সেই মনোভাব নিয়েছি। ওয়েলফেয়ার ইকোনমি, ওয়েলফেয়ার ইকোনমি, আর এখানে হচ্ছে লুটের ইকোনমি। এমএলএ ছিলাম না, এমএলএ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, হিসেবপত্র নেই। আরে কাউন্সিলর হয়ে গেছি, বাড়ি গাড়ি, একেবারে নেতা গোছের তৃণমূলের হয়ে গেছে, বাড়ি গাড়ি, এটা ওটা, চোখ লাগানো পুলিশ। তারপরেও দম বন্ধ হয়ে গেলে বিজেপি, আবার সেখানে দম বন্ধ হয়ে গেলে আবার তৃণমূল। না বুঝবার কোনো কারণ নেই। আমরা যখন এই কথাগুলো বলছি শুধু মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডারটা কি মহিলাদের সাহায্য না। 2021 সালে যখন লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হলো 500 টাকা। আচ্ছা 22 সালে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছিল? না, ভোট ছিল না। 23 সালে বেড়েছিল? না, ভোট ছিল না। 24 সালে বেড়েছিল, ভোট ছিল। 25 সালে বেড়েছিল? না, ভোট ছিল না। আবার 26 সালে বেড়েছে, ভোট আছে। তাহলে আসলে এটা ভোটের ভাতা। আমি ভোট চাই, আমাকে ভোট দাও, তার জন্য আমি টাকা দিচ্ছি। কারণ পৈতৃক সম্পত্তি না, আবার আপনার ট্যাক্সের টাকা নানানভাবে এদিক ওদিক করে বিদ্যুতের দাম সহ চারদিকে টেনে নিয়ে চলে যাচ্ছে। কি অংশ দিচ্ছে? আমরা তার চেয়ে 10 গুণ বেশি দেবো, দিতে পারবো, কারণ টাকা লুট করতে আমরা দেবো না। ফলে ওরা লুট করে যে টাকা নিয়ে যায়, ওই টাকা গরিব মানুষের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা আমরা যদি করতে পারি তাহলে সেটা 1,500-এর চাইতে অনেক বেশি হতে পারে। এরকম ইত্যাদি প্রবৃত্তি অনেক কথা, আমি তার মধ্যে যাব না। সেই মনোভাব থেকে আমাদের চলবার কাজ। তৃণমূল এই নির্বাচনে হারবে, আপনি লিখে রাখুন। এই সোনারপুর উত্তরে হারবে। 13 বছর 15 বছর আগে যখন এই টিকিট যারা নিয়েছিলেন তখন অল্প স্বল্প টাকা দিতে হতো, এখন টাকার পরিমাণ বাড়ছে, কোটি কোটি টাকা। আমি জেনে বুঝে বলছি, যদি কারণ মামলা করার ইচ্ছা থাকে মামলা করবেন। টাকা ছাড়া এখন তৃণমূলের পোস্ট পাওয়া যায় না, এবং এটা তৃণমূলের নেতারা বলছে, তৃণমূলের মন্ত্রীরা বলছে। টাকা দিয়ে যে ভোট জিতবে, সে ভোট জিতে তার চাইতে 20 গুণ টাকা কামাই করবে। মোনালিসারা যখন ভোটে দাঁড়াবে তখন টাকা দিয়ে তো ভোট ছেড়ে দিন, চাঁদা তুলে ভোটের ব্যবস্থাপনা করবে, গরিবি আনার মতন চলবে। আপনি আশীর্বাদ করুন যেন আমাদের প্রার্থী ঠাট বাট নিয়ে না চলে। আমাদের প্রার্থী যেমন গরিবি আনা মতে 8-10 জন সাধারণ মানুষের মতন করেই চলতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি আমাদের প্রার্থী সেই মনোভাবে চলবে। ফারাক খুব কিছু হবে না। তৃণমূলকে হারাতে হবে সবাই বলছে। যারা তৃণমূলকে সমর্থন করেছেন 21 সালের ভোটে খোঁজ নিন, বাড়ির পাশে বাড়ি একবার দেখছেন, ডান দিকে একবার দেখছে। যদি দেখে কেউ নেই, আপনার কানের কাছে মুখ নিয়ে বলছে ভাই ভালো করে লেগে যা, ভালো করে খাট, আর তো সহ্য করা যাচ্ছে না। কে বলছে? তৃণমূলের সমর্থক বলছে।
কিন্তু কে? বিজেপি না, তৃণমূলের লোকটাই তো বিজেপি, বিজেপির লোকটাই তো তৃণমূল। ফারাক কিসের? আপনি বুঝে রাখুন, যারা বলছে যে সিপিএমকে ভোট দিলে ভোট কেটে যাবে, তৃণমূল জিতে যাবে, ভুল। এটা সব লেখাপড়া জানা মানুষ। 2016 সালে যখন ভোট হলো, এই আগেরটা, আগে 21, তার আগে 16, যেবারে আমি সহ আমরা জিতেছিলাম যাদবপুর থেকে। বামফ্রন্ট কত ভোট পেয়েছিল? 39%। তৃণমূল কত ভোট পেয়েছিল? 45%। ফারাক কত? 5। বাকি ভোট গেল কোথায়? যে বিজেপির ভোট ছিল 1%, 1.5%। তৃণমূল আসার আগে যে বিজেপির নামটা সবাই জানতেন না, চিনতেন না, একটু একটু নাম জানতেন বাবরি ধ্বংসের কারণে, আদারওয়াইজ নাম জানতেন না। আর একটু একটু জানতেন জ্যোতি বসুর জন্য। জ্যোতি বসু বলে দিল, অটল বিহারী বাজপেয়ীকে ডেকে, প্রধানমন্ত্রী শোনো হে, বিজেপি একটা অসভ্য বর্বরের দল। গোটা দেশের মানুষ বুঝে গেল অসভ্য বর্বরের দলটার নাম বিজেপি। আর মমতাকে ডেকে বললেন, মানে ছুড়ে দিয়ে বললেন, তখনও তৃণমূলের সরকার আসেনি, মমতার সবচেয়ে বড় অপরাধ ও খাল কেটে কুমির আনার মতন করে পশ্চিমবাংলায় তৃণমূলকে নিয়ে এসেছে। আপনি খেয়াল রাখবেন, জ্যোতি বোস কেউ না। এবং তারপর গোটা রাজ্যের দিকে তাকিয়ে, সোনারপুরের দিকে তাকিয়ে বলল, মনে রেখো ভাই, মানুষই ইতিহাস রচনা করে, তৃণমূল পার্মানেন্ট না। তার বাইরে বিজেপি ওটা কোনো শক্তি না। পার্মানেন্ট শক্তি হচ্ছে গরিব মানুষ, তার লড়াই, তার ছেলেমেয়ে, তার ভবিষ্যৎ, গোটা পশ্চিমবাংলাকে গড়ে তোলা। আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছেন জ্যোতি বোস। 16 সাল, তার আগে পর্যন্ত কার্যত তৃণমূলের আমল আসার আগে পর্যন্ত কেউ বিজেপিকে চিনত না। 16 ভোটে আমরা 39, তৃণমূল 45, 6-5 ফারাক। বিজেপি 1% ভোট থেকে 10% ভোটে চলে গেল। ওই 10% ভোট কেটে নিল বলে তৃণমূল সেদিন জিতেছিল। তাহলে 16 সালেই তৃণমূলের হেরে যাওয়ার কথা টিকিয়ে রেখেছে বিজেপি। পরের বার থেকে দিল্লি বলে গেছে, না না, বাম শূন্য করো, বিজেপিকে ভোট দাও। বিজেপির ভোট যত বেড়েছে, তৃণমূলের আসন তত বেড়েছে। 2019 সাল তৃণমূলের আসন ছিল 22 লোকসভা, বিজেপির আসন ছিল 18 লোকসভা। যত মানুষের মধ্যে বোঝানো হলো যে ভোট কাটছে না, সব ভোট যেন বিজেপিতে পড়ে, এই বাজারটা যেমন যেমন করে চললো, 19-এর পর 24-এর ভোটে বিজেপি ভোট পেল বেশি, আসন কমে গেল 18 থেকে 12, তৃণমূলের আসন 22 থেকে হয়ে গেল 29। আপনি যদি তৃণমূলকে ঠেকাতে চান, বিজেপিকে ভোট দিলে উল্টে তৃণমূল বেড়ে যাবে। একটাই পথ, বামপন্থা, লাল ঝান্ডা। বামের ভোট বামে ফিরবে, বামের ভোট এক জায়গাতে পড়বে, বামের ভোট কাস্তিয়াতরিতে ফিরবে। সাধারণ মানুষ সন্তানের দিকে তাকিয়ে বলবে, আমি আমার সন্তানের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাই, আমি আমার মেয়ে তার নিরাপত্তাকে সুরক্ষিত করতে চাই। যদি করতে চাই, বামপন্থার বিকল্প নেই, লাল ঝান্ডার বিকল্প নেই। ঠিক সেই রকম মনোভাব থেকেই আমাদের এই নির্বাচনে আপনারা দায়িত্ব পালন করুন, দায়িত্ব পালন করবেন, ভবিষ্যৎ রচনা করতে পারবেন, এই নিশ্চিত ভরসা আপনাদের প্রতি রেখে সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে এই কথাটা বলতে চাই, যত বন্ধু, যত পরিচিত, যত আত্মীয়, কানে কানে কথা বলুন, মনে মনে কথা বলুন। মানুষ মনে মনে ফুঁসছে, সে চায় ভরসা, সে চায় শক্তি, সে চায় সাহস। আর এই শক্তিটা আমরা কেউ ব্যক্তিগতভাবে না, এই শক্তিটা এই লাল ঝান্ডা, এই লাল ঝান্ডা গোটা পৃথিবীর গরিব মানুষের সবচাইতে বড় শক্তি। হিটলার ঠেকাতে পারেনি, মুসলিনি ঠেকাতে পারেনি। মোদী এবং শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জিরা মিলে বলেছিলেন, লাল ঝান্ডা যেন কোথাও না দেখা যায়। ওদের মুখের মতন জবাব দিয়ে লাল ঝান্ডাটা মানুষের ভরসা হিসেবে দাঁড়িয়ে আছে, এগিয়ে যাবে। আমাদের ভরসা সেই মনোভাব থেকেই চলা, সেইভাবেই কাস্তে হাতুড়ি, লাল ঝান্ডা, মোনালিসা একাকার করে আপনি দেখুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।